পুলিশকে ফ্যাসিবাদের হাতিয়ার বানাতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার তাগিদ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন সড়কমন্ত্রী। নৌযান চালনায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রীর। জুলাই হত্যাযজ্ঞ মামলায় তাপস নানকের বিচার শুরুর আদেশ। আন্দোলন দমাতে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, দাবি চিফ প্রসিকিউটরের। এবং ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস। প্রাণহানি কমাতে সরকারি বেসরকারি উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। পদক্ষেপ নিচ্ছে দুর্যোগ অধিদপ্তর। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। আর কোনো ফ্যাসিবাদী অপশক্তি যেন পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, বাহিনীর সদস্যদের সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজারবাগে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। দেশের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিবাদে শুরু হয়েছে 4 দিনের জাতীয় পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুসজ্জিত কুচকাওয়াজ ও প্যারেডে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, বর্ণিল প্যারেড পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। আমার কাছে এটি শুধু একটি আনুষ্ঠানিকতা মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ। তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আর 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায়ে গঠিত বর্তমান সরকারের মাধ্যমে। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। সরকার প্রধান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ দক্ষতা এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। এ সময় বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2026-এর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2026-এর সার্বিক সাফল্য কামনা করছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব তৈরি করতে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে 2 জন বাংলাদেশিকে হত্যার ঘটনায় উদ্বেগ জানান তিনি। বলেন, সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না বাংলাদেশ। ভারতে নির্বাচন হচ্ছে কি হচ্ছে তাদের নিজস্ব ব্যাপার। এটা সেখানকার জনগণ যে কাউকে ভোট দিতে পারেন, যে কোনো দলকে তারা ক্ষমতায় নিয়ে আসতে পারেন, সেখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বারবার বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করা হবে কেন সীমান্তে? এই সীমান্তে রক্তপাত কতদিন বন্ধ হবে, কতদিনে বন্ধ হবে? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি, তারপরে গতকাল 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একসময়।
এগুলো কিসের আলামত? আসন্ন ঈদ যাত্রা নিরাপদ করতে সরকারের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বলে জানালেন সড়ক পরিবহন, সেতু ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। লঞ্চ মালিক সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করলে 2-3 বছরের মধ্যেই নৌ খাতের আমূল পরিবর্তন সম্ভব বলেও জানান মন্ত্রী। এ সময় নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, নৌযান পরিচালনার ক্ষেত্রে অনিয়ম দেখা দিলেই ব্যবস্থা নেওয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। বিপদমুক্ত নৌযাত্রা এবং জানমালের সুরক্ষা এই স্লোগানে উদযাপিত হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026। রাজধানীর লেডিস ক্লাবে যার উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। এরকম একটা স্লোগান দিয়ে আমরা এ সময় তিনি বলেন, নিরাপদ নৌযাত্রা মানুষের দীর্ঘদিনের দাবি। খাত সংশ্লিষ্টদের সহযোগিতা থাকলে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে নৌপথের আমূল পরিবর্তন সম্ভব। আমি সদরঘাটে গত ঈদে গিয়েছিলাম, ভালো দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আরো ভালো করার সুযোগ আছে। আর যদি এই রকমের ভালো হওয়ার যে সিকোয়েন্স, সেইটাকে যদি একটু অব্যাহত রাখা যায়, আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে এই নৌ ব্যবস্থাপনার চেহারা চেঞ্জ করে দেওয়া সম্ভব। অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় অবৈধ এবং অনিরাপদ নৌযান চলাচল করতে দেওয়া হবে না। লঞ্চ যাত্রায় কোনো অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কারো কোথাও যেন মনিটরিংয়ে কোনো গাফিলতি না থাকে, সে বিষয়টি আমরা আবারও ইনশিওর করতে বলবো। আমরা প্রত্যেকটি জিনিস পর্যবেক্ষণ করব, আপনাদের সাথে থাকব, পাশে থাকব। যেখানেই ব্যত্যয় দেখা দিবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। গেল ঈদে দৌলদিয়া ঘাট এবং সদরঘাটে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন তৈরি হয়েছে বলে জানান নৌ মন্ত্রণালয়ের সচিব। সেখানে দেখা যায় নিষেধাজ্ঞা অমান্য করে লঞ্চ ঘাটে ভেড়ায় দুর্ঘটনা ঘটে। বাস দুর্ঘটনার ক্ষেত্রেও চালকদের বেপরোয়া আচরণের প্রমাণ মিলেছে। ফেরিঘাটের যে দুর্ঘটনা ঘটেছে, বাসকে নিষেধ করা হয়েছে আপনি ফেরিতে নামবেন না, ফেরি নাই, ফেরিতে জায়গা নেই। বাস সেই নির্দেশনা অমান্য করে নিচে নামছে, ফলে দুর্ঘটনার সূত্রপাত ঘটেছে। ঠিক একইভাবে সদরঘাটে ট্রলারদের নির্দেশনা যে আপনারা লঞ্চে যাত্রী উঠাবেন না, সেই ট্রলার থেকে যাত্রী উঠাইতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে 9 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক তাপসের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মোহাম্মদপুরে আন্দোলন দমাতে তাপসকে মরণাস্ত্র ব্যবহারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এদিকে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। 2024 সালের 18 ও 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর চড়াও হয় পুলিশসহ তৎকালীন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় গুলিতে মারাও যায় ফারহান ফাইয়াজ সহ 9 জন। এ নিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় রোববার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এতে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ মোট আসামি 28 জন। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 8 জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পরে এ নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, সে সময় শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তৎকালীন মেয়র তাপস। এতে গুলি করতে তাপসকে নির্দেশ দেন হাসিনা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণের মেয়র জনাব তাপস, তাদের মধ্যে একটা টেলিফোনিক কনভারসেশন ছিল। ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এছাড়াও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় গ্রেপ্তার মাসুদ চৌধুরীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করেছে প্রসিকিউশন। এ নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর। আমাদের মনে হয় তিনি যে কথাগুলো বলেছেন তাতে আবারও তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। অন্যদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। যখন পুলিশ কাস্টডিতে ছিল তখনই এই হত্যাকাণ্ডের ঘটনাটা কোনো রকমের হত্যাকাণ্ডের সাথে ওই যায়, ওনার নেচারের সাথে যায় না, আর ওনার কোনো নির্দেশদাতাও হতে পারে না। তার বিরুদ্ধে থাকা বাকি 4 মামলার জামিন আদেশের জন্য 11 মে দিন ধার্য করেন আদালত। 5টা মামলার মধ্যে 4টা মামলা আগামীকাল জাজমেন্ট দেবেন। একই হাইকোর্ট বেঞ্চ জুলাই আন্দোলনে ঢাকার মিরপুর ও রমনা থানায় দায়ের করা 2টি মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
হাম ও এর উপসর্গে আজ 3 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে রোগের উপসর্গ নিয়ে 2 শিশু মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে হামে মোট 26 শিশুর প্রাণহানি ঘটল। নতুন করে আরও 122 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে বরিশাল বিভাগেও হামের উপসর্গে 1 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু হওয়া 352 শিশুর পরিবারকে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। সারা দেশে হামের প্রকোপ কিছুটা কমলেও হাম পরবর্তী জটিলতায় নিউমোনিয়া ও ডায়রিয়া এখন বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মতে হাম সেরে যাওয়ার পরও প্রায় 3 মাস পর্যন্ত মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে শিশুরা। এই সময়টাতে শিশুদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। নাজফুল ইসলামের প্রতিবেদন। দেশে এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে মৃত্যু হয়েছে 352 জনের এবং আক্রান্ত হয়েছে 54,635 জন। হামে আক্রান্ত শিশুদের মধ্যে যারা মারা গেছে তাদের প্রায় 90% মৃত্যু হয়েছে নিউমোনিয়া ও অপুষ্টিজনিত জটিলতার কারণে। হাসপাতালে ভর্তি হওয়া অনেক শিশু হাম থেকে সুস্থ হয়ে উঠলেও তাদের বেশিরভাগই এখনও শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ নানা ধরনের জটিলতায় ভুগছে। আমার ছিল হাম ভালো হয়েছে, এখন ডায়রিয়া হয়েছে। হাম ভালো আর 4 দিন পর থেকে জ্বর, তারপর কাশি, হাম হচ্ছে। 2 মেডিকেল ঘুরছি, শীত পাই নাই, পরে এখানে ঠিকানা দিছে, এখানে আয়া ভর্তি হইছে। সমস্যা বাচ্চার ঠান্ডা কাশি বেশি, তারপরে ও বাচ্চা কোনো খায় না। নতুন রোগীদের মধ্যেও দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা সমস্যা। এর ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। নিউমোনিয়া ছিল, ঠান্ডা কাশি, আর কালকে থেকে দেখা যাইতেছে যে হাম, জ্বর, পাতলা পায়খানা, ঠান্ডা, সর্দি, তারপরে মুখে ঘা। হামে আক্রান্ত হওয়ার পর প্রায় 3 মাস পর্যন্ত শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে বলে জানালেন এই চিকিৎসক। হাম ভাইরাস একটা ইউনিক একটা সমস্যা হচ্ছে, সে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে ফেলে। তখন দেখা যায় যে আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশে যে অন্যান্য যে ভাইরাস, যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো রোগীকে সহজেই কাবু করে মারাত্মক আকার ধারণ করে। হাম আক্রান্ত সুস্থ হয়ে যাওয়ার পরপরও পরের 2 থেকে 3 মাস বা আরো বেশি সময় পর্যন্ত রোগীটির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল থাকে। ওই সময় তাদের ঘন ঘন নিউমোনিয়া, ডায়রিয়া, কান পাতা রোগ এগুলো তো হতে পারে। এ সময় পুষ্টিকর খাবারের পাশাপাশি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন তিনি। দেশে হামের প্রকোপ কিছুটা কমলেও নতুন করে জটিলতা তৈরি করেছে হাম পরবর্তী নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ধরনের জটিল রোগ। ফলে প্রতিনিয়তই হাসপাতালগুলোতে বাড়ছে মৃত্যুর মিছিল। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের 7 বিভাগের উপর দিয়ে পশ্চিম, উত্তর ও পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও জানিয়েছে সংস্থাটি। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে 37.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন 20.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে। বজ্রপাতে প্রাণহানি কমাতে জনসচেতনতার পাশাপাশি সরকারি বেসরকারি উদ্যোগ জোরদারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে প্রাণহানি কমাতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে আগাম সতর্কবার্তা ও আশ্রয় কেন্দ্র সহ সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। বজ্রপাতে প্রাণহানি নিয়ে নাজমুল ইসলামের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ কিস্তি। বৈশাখের তীব্র গরমে স্বস্তি এনে দেয় এক পশলা বৃষ্টি, কিন্তু এই স্বস্তির বৃষ্টির সাথে আসা বজ্রপাত মানুষের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বজ্রপাত সাম্প্রতিককালে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বিবেচনায় বজ্রপাতকে নতুন করে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করছে গবেষকরা। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ মনে করেন, বজ্রপাত থেকে প্রাণহানি ঠেকাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। আমাদের প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, বিশেষ করে আবহাওয়া বিজ্ঞান গবেষণা গত 100 বছরের মধ্যে। ফলে যেটা আমরা বললাম, আমাদের
এখন আমাদের এমন প্রযুক্তি আছে 500 মাইল যেটা বললাম, দূরে কোনো বজ্রপাত হলে আমাদের যন্ত্র আছে, যে যন্ত্রটা আমরা ডিটেক্ট করতে পারি। মাঠে কাজ করা কৃষকদের প্রাণ বাঁচাতে বজ্রবৃষ্টির কয়েক ঘন্টা আগেই সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার তাগিদও দেন কানাডা প্রবাসী এই আবহাওয়াবিদ। 6 ঘন্টা যথেষ্ট, আমরা যদি মানুষকে সতর্কতা করে রেখে দিই। হ্যাঁ, আজকে রংপুর বিভাগে ধরে নিলাম দুপুর 12টার দিকে একটি কাগজের রংপুর বিভাগের দিকে উপর দিয়ে অতিক্রম করবেন। সেক্ষেত্রে আমরা একটা ওই রংপুর বিভাগের কৃষকদের সতর্ক করে রাখবো যে আজকে দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে এই কালবৈশাখী ঝড়টা অতিক্রম করবে। তো এই 2 ঘন্টা আপনাদের কৃষক এবং কৃষি শ্রমিকরা আছেন, তারা মাঠে খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকেন। আর এই পরিবেশবিদের মতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদী কিছু উদ্যোগ বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। নেচার বেস সলিউশনকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ হাওড় অঞ্চলে বা যেখানে বজ্রপাত প্রবণ এলাকা সেখানে উঁচু বৃক্ষের, তালগাছ জাতীয় বৃক্ষের যেই রোপণ সেটি আধিক্য বাড়াতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পরিকল্পিত বৃক্ষনয়ন রোপণ এবং বন সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা। এদিকে হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত জনিত প্রাণহানি কমাতে আগাম বার্তা পৌঁছানো, আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই কর্মকর্তা। একটা প্রকল্প নিয়েছি যেটা বজ্র নিরোধক দণ্ডকে আর আলাদা করে নয়, যে যদি শেল্টার করা যায় 3,398টার মতো আমরা শেল্টার করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই প্রকল্প প্রস্তাবনা বজ্রপাতের আর্লি ওয়ার্নিংটাকে যাতে উপদ্রুত জনগোষ্ঠীর কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া যায় সেই জন্য কাজ করবে এই প্রকল্প। বাংলাদেশে বজ্রপাত এখন আর শুধু মৌসুমি ঘটনা নয়, এটি ক্রমেই রূপ নিচ্ছে নীরব ঘাতকে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এটি রোধে প্রয়োজন বিজ্ঞানসম্মত কার্যকরী উদ্যোগ। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। টানা বর্ষণ ও উজানের ঢলে কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর জুড়ে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান। ফলে কাঁধে ঋণের বোঝা নিয়ে এখন দিশেহারা অবস্থা কৃষকদের। সরকারি ধান ক্রয়েও নেই স্বস্তি। শেষ চেষ্টা হিসেবে পানির নিচ থেকে পচা ধান কেটে বাড়িতে নিয়ে আসলেও তাতে লোকসান ঠেকানো যাচ্ছে না। ওমর সিদ্দিক রবিনের তথ্য ছবিতে মাহমুদ আক্তারের আরেকটি রিপোর্ট। আকস্মিক বন্যা ও টানা বর্ষণে কিশোরগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে 12,522 হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 49,156 জন কৃষক। টানা বৃষ্টিতে ধান শুকানো সম্ভব না হওয়ায় ধান পচে নষ্ট হচ্ছে। এতে বিপাকে পড়ছেন কৃষকরা। সরকারের নির্দেশনা অনুযায়ী ভেজা ধান গ্রহণ না করায় আরো সংকটে পড়েছেন কৃষকরা। তাই সরকারের বেঁধে দেওয়া সময় বাড়ানোর দাবি তাদের। পানির নিচ থেকে ধান কেটে এনে কলাই রাখছে, যে কলাই সমস্ত ধানের মধ্যে চারা গজায় গেছে, যার ফলে কৃষকরা ধান শুকাইতে পারতেছে না। প্রত্যেকদিন বৃষ্টি কাটানো বাড়িতে না রাখছি, বৃষ্টির কারণে ধান শুকাইতে পারছি না, ধানের খালা নষ্ট হয়েছে, জ্বালা গজাইছে। দেখার মতন একমাত্র আছে সরকার। এই সরকার যদি আমাদের দেখে তাহলে কৃষক বাঁচবে। সরকার আমাদেরকে আরো 2 সপ্তাহ সময় বাড়িয়ে দিলে আমরা ধানগুলা শুকিয়ে আমরা সরকারের কাছে বিক্রি করতে পারবো। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা সহ আমরা প্রতিনিয়ত মাঠ ভিজিট করছি, নিমজ্জিত ফসলের জমির জরিপ করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য আমরা সংগ্রহ করছি। আমরা যথাযথ প্রক্রিয়া তালিকা সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। তালিকার ভিত্তিতে ধান সংগ্রহ করে মিলারদের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ভেজা ধান ক্রয় করে শুকানোর ব্যবস্থা করা হবে বলে জানান কিশোরগঞ্জ সহকারী খাদ্য নিয়ন্ত্রক। ভেজা ধানগুলা আমাদের মিলারের মাধ্যমে আমরা কিনে মিলার এটা ক্রাশিং করে আমাদের খাদ্য গোদামে দিবে। এইটুকু উপকার হবে যে ভেজা ধানগুলো মিলার কিনবে। এই জন্য এগিয়ে আনা হয়েছে মিলারদের চাল ক্রয়ের ব্যাপারটা। চলতি মৌসুমে জেলায় 18,330 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অংশ নেওয়া দেশগুলোকে হরমুজ প্রণালীতে সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এছাড়া মার্কিন নৌবাহিনী ইরানি ট্যাঙ্কারে হামলা চালালে তাদের মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটি এবং অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথাও বলে তেহরান। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যে আবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 24 ঘণ্টায় প্রাণ গেছে অন্তত 39 জনের। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট।
ইরান যেন সংযমের শেষ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র তাদের ট্যাঙ্কার জাহাজে হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে শক্তিশালী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। এদিকে হরমুজ ঘিরেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারা বলছে মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তাকারী দেশগুলো এই প্রণালীতে সমস্যার মুখে পড়তে পারে। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, সাম্প্রতিক যুদ্ধে শত্রুপক্ষের কোনো লক্ষ্যই পূরণ হয়নি, বরং তেহরানের ঐক্য এবং সংহতি আরও শক্তিশালী হয়েছে। ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে ইরাকে গোপনে ঘাঁটি তৈরি করেছিল দখলদার ইসরায়েল। ইরাকের প্রত্যন্ত মরুভূমিতে এ ঘাঁটি বানানো হয়। এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে এখনও ইউরেনিয়াম কর্মসূচি ছাড়তে রাজি করাতে পারেননি তিনি। এর মধ্যে ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধবিরতির মধ্যেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় হামলায় প্রাণ গেছে কমপক্ষে 39 জনের। ঐশী আলম, মোহনা সংবাদ। আসন্ন নারী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলের চমক হিসেবে জায়গা করে নিয়েছেন তাজনিহার। লোয়ার অর্ডার শক্তিশালী করতে একাদশে নেওয়া হয়েছে ডানহাতি এ ব্যাটারকে। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানার হাতেই থাকছে বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব। নতুন মুখ হিসেবে বিশ্বকাপে এসেছেন জুয়াইরিয়া ফেরদৌস। বিশ্বকাপ বাছাই এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বমঞ্চে যাচ্ছেন এই ওপেনার। আগামী 14 জুন এজবেস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। পুলিশকে ফ্যাসিবাদের হাতিয়ার বানাতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার তাগিদ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন সড়কমন্ত্রী। নৌযান চালনায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রীর। জুলাই হত্যাযজ্ঞ মামলায় তাপস নানকের বিচার শুরুর আদেশ। আন্দোলন দমাতে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, দাবি চিফ প্রসিকিউটরের। এবং 7 বিভাগে বজ্রবৃষ্টির আভাস। প্রাণহানি কমাতে সরকারি বেসরকারি উদ্যোগে তাগিদ বিশেষজ্ঞদের। পদক্ষেপ নিচ্ছে দুর্যোগ অধিদপ্তর। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।